স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। আওয়ামী লীগের বিচার না করে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। নির্বাচন কমিশন কারো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে এমন সন্দেহ দলটির। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে গণপরিষদ নির্বাচনের দাবিও জানান তরুণদের দলটির নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ। এতে রাজধানীর পাশাপাশি আশপাশের জেলা থেকে অংশ নেন দলটির নেতাকর্মীরা। উপস্থিত হন জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্বজনরা। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, মৌলিক সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমরা আমাদের ভবিষ্যৎ জীবন কোনো হুমকির মুখে রাখতে চাই না। আমরা অনতিবিলম্বে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ চাই। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের এই লড়াই, এই যুদ্ধ ততদিন চলবে যতদিন বাংলাদেশের মাটি থেকে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হচ্ছে। আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার পারপাস সার্ভ করবে। ভুলে গেলে চলবে না, গণ অভ্যুত্থানের পরে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। ফলে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবিও জানান এনসিপির আহ্বায়ক। শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্র এবং সরকারকে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। সুকৌশলে রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণের চেষ্টা করলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিতাবি সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যাবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আমার বাংলাদেশ পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণ করলে হুমকির মুখে পড়বে গণতন্ত্র। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সংবিধান লঙ্ঘনের দায়ে পতিত আওয়ামী লীগ সরকারকে বিচারের আওতায় আনার দাবিও জানান তারেক রহমান। সংবিধান লঙ্ঘনকারী বিতাড়িত পতিত পলাতক স্বৈরাচার পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। দ্রুতই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে কিতাবি সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যাবে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী 5 মে সোমবার যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, টেকনিক্যাল কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়ার আসা সম্ভব নাও হতে পারে। তবে খালেদা জিয়া ঠিক করেছেন, এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না পাওয়া গেলে বাংলাদেশ বিমানের ফ্লাইটেই ফিরবেন তিনি। মহাসচিব আরও জানান, লন্ডন থেকে 4 মে রওনা দিয়ে খালেদা জিয়া সোমবার সকাল 11টার দিকে ঢাকায় পৌঁছাবেন। তার সঙ্গে 2 পুত্র
পুত্রবধূরও দেশে আসার কথা রয়েছে। এদিকে দেশে ফেরাকে কেন্দ্র করে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। গত 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী। ম্যাডামের আসার ব্যাপারে যেটা আমরা আপনার কাতার আমাদের কাছ থেকে যে অ্যাম্বুলেন্স আপনার পেয়েছিলাম সেটা একটু এখন বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল রিজনস। সেই জন্যে ম্যাডাম ঠিক করছেন যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টা থেকে এসে পৌঁছাবেন। জাতিসংঘ উদ্যোগ নিলেই করিডোর নিয়ে আগ্রহ দেখাবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় শফিকুল আলম আরও বলেন, মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর কথা অনেকটা প্রিম্যাচিওর। জাতিসংঘের পক্ষ থেকে উদ্যোগ নিলে তারাই তখন বাংলাদেশ, মিয়ানমার সবার সাথে কথা বলবে। সবার সম্মতিক্রমে জাতিসংঘ বিষয়টির উদ্যোগ নেবে বলেও জানান তিনি। এটিকে এখনও অনেক দূরের বিষয় উল্লেখ করেন প্রেস সচিব। বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার সবার সাথে আলোচনা করবে। আমরা বলেছি যে হিউম্যানিটেরিয়ান করিডোরে আমরা ইচ্ছুক যদি ইউএন এটা মুভ নেয়। এই পুরো জিনিসটা হবে হচ্ছে দুইটা দেশের সাথে কথা বলে। আর এই যে ওনারা যে কথাটা বলছেন অন্যান্যরা পলিটিক্যাল পার্টিগুলো, আমার মনে হয় এটা একটা প্রিম্যাচিউর। এই পুরো জিনিসটা ইউএন লেড একটা এফর্ট হবে এবং এইটা সর্বসম্মতিক্রমে হবে এবং আমরা মনে করি যে এটা এখনো অনেক অনেক দূরের বিষয়। সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক নেতাদের তোষামোদি না করে নিজেদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে জেলার উন্নয়ন প্রকল্প সম্পর্কে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ফসলি জমির টপসয়েল কাটা ও বিক্রি এবং ভূমিদস্যুদের দমনের নির্দেশ দেন। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাজার অব্যবস্থাপনায় যানজট নিরসনেও কথা বলেন। সভা শেষে বিশেষ অতিথি জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের আগে সংস্কারের মাধ্যমে পুরনো কাঠামো পরিবর্তন করা না গেলে আবারও স্বৈরাচার ফিরবে। চেষ্টা চলছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জাতীয় সনদ প্রণয়নে। তাদের উপরে কোনো পলিটিক্যাল প্রেসার আসলে উইল ট্রাই টু প্রোটেক্ট ইউ। পলিটিক্যাল প্রেসারকে এন্টারটেইন করা আপনাদের কাজ না। ভূমির উপরিভাগের যে টপসয়েলটা, এই মাটি বিক্রি করে ইটের ভাটা যাচ্ছে, ভূমিদস্যুদের বিরুদ্ধে শক্ত শাস্তি দেবে। যেই পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠান, কাঠামো স্বৈরাচার সৃষ্টি করে, সেই কাঠামোর যদি বদল না হয় তাহলে আমাদের অবশ্যম্ভাবী পরিণতি হলো সে আবারও পুরনো স্বৈরাচার ফিরে আসা। এখন ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন। পারমাণবিক ক্ষমতাধর প্রতিবেশী দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপের সবশেষ সামরিক সক্ষমতা, সংঘাত হলে কী প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে, আর কী হতে পারে ঢাকার ভূমিকা, এসব নিয়ে থাকছে কয়েকটি প্রতিবেদন। পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনা বেড়েই চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। আবারও গোলাগুলি হয়েছে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর। আর লাইন অফ কন্ট্রোলের কাছেই বড় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এদিকে ভারত বলছে, পেহেলগাম ছাড়াও জম্মু কাশ্মীরের আরও 3 জায়গায় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। টানা ৮ম রাত ধরে কাশ্মীর সীমান্তের ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ রেখায় কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর সহ ৭৪০ কিলোমিটার সীমান্ত জুড়ে পাল্টাপাল্টি জবাব দেয় দুদেশ। চলমান পরিস্থিতির মধ্যে সীমান্তবর্তী এলাকার লাইন অফ কন্ট্রোলের কাছেই বড় পরিসরের সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। অংশ নেয় ট্যাঙ্ক, কামান ও ভারী অস্ত্রশস্ত্র সহ সজ্জিত সেনা ইউনিট। গোলাবারুদ ও তাজা গুলির ব্যবহারেও অনুশীলন চলে বলে নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।
এদিকে ভারতীয় গণমাধ্যম বলছে, শুধু পেহেলগামই নয়, জম্মু কাশ্মীরের আরও 3 জায়গায় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। প্রাথমিকভাবে এনআইএর তদন্তে তেমনটাই উঠে এসেছে। পেহেলগামের আরও উপত্যকা, লিডার অ্যামিউজমেন্ট পার্ক এবং বেতাব উপত্যকাতেও হামলা চালাতে চেয়েছিল ঘাতকেরা। বেতাব উপত্যকায় তারা আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল বলে খবর তদন্তকারীদের একটি সূত্রে। অবশেষে অটারি ওয়াঘা সীমান্ত খুলে দিল পাকিস্তান। সেখান থেকে ভারতে আটকে পড়া নাগরিকদের ফেরত নেওয়া হচ্ছে। যেসব পাক নাগরিক ভারতে ভিসা জটিলতায় আটকে পড়েছিলেন, শুক্রবার তারা দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ভারত পাকিস্তান যুদ্ধ কি আসন্ন? যদি এমন কিছু ঘটেই যায়, তবে বাংলাদেশের ভূমিকা কি হবে? এমন প্রশ্ন যখন মুখে মুখে, তখন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা অবশ্য আশ্বস্তই করছেন, দুই পরাশক্তি মহড়া দেখালেও শেষ পর্যন্ত যুদ্ধ হবে কিনা। আর এক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা সীমিত থাকবে মধ্যস্থতাকারীর অথবা দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানানোর মধ্যেই। কাশ্মীরের পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ কেবলই ঊর্ধ্বমুখী। যে কোনো সময় যুদ্ধ লাগে লাগে অবস্থা। 9 দিনের মধ্যে দুবার ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মিটিং করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 29শে এপ্রিল দেশটির 3 বাহিনীর প্রধানকে পাকিস্তান আক্রমণের ক্লিয়ারেন্স অব ডিসিশনও দিয়ে দেন। বুধবারে এমন সিদ্ধান্তের পর যুদ্ধের আশঙ্কায় তা থামাতে বিশ্ব দরবারের দ্বারস্থ পাকিস্তান। অবশ্য তুরস্ক ছাড়া আর কোনো দেশ পাকিস্তানের পাশে থাকার কথা সরাসরি জানায়নি। এমন যখন অবস্থা, তখন প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের করণীয় কি? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এটা হতে পারে দুদেশের ব্রিংম্যানশিপ বা শক্তির মহড়া। শেষ পর্যন্ত যুদ্ধ না হবার সম্ভাবনাই বেশি। কিছুটা শক্তির মহড়া বা যেটাকে আমরা ব্রিংম্যানশিপ বলে থাকি, সেটা থাকবে কিছুটা। এদিকে ওদিক অ্যাটাক থাকবে বর্ডারে, বাট ফুল আউট একটা এসকেলেশনের জন্য আমার মনে হয় না যে এটা যাবে। ইট উইল নট পুট ইন্ডিয়া ইন আ গুড পজিশন। যদি তদন্তের আগেই ব্লেমটা দিয়েছে ভারত পাকিস্তানের উপরে, এবং পাকিস্তান সেটাকে ডেনাই করেছে। জাতিসংঘ থেকেও রেস্ট্রেন্টের কথা বলা হচ্ছে, আন্তর্জাতিক যে কমিউনিটি আছে তারাও রেস্ট্রেন্টের কথা বলছে। আর বাংলাদেশ ভালো প্রতিবেশী হিসেবে দেশ দুটিকে যুদ্ধে না জড়ানোর আহ্বান জানাতে পারে। এই ধরনের কিছু ঘটলে চিন্তার কারণ তো অবশ্যই আছে, এবং সেই জন্য আমাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে কি ঘটছে, খেয়াল রাখতে হবে, ক্লোজ অবজারভেশনে রাখতে হবে যে ঘটনা কোন দিকে যাচ্ছে। আমাদের যে বিভিন্ন দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়নের যে আমাদের চেষ্টা আছে, সেই চেষ্টাগুলোকে চালু রাখা এবং সেই চেষ্টা একটার সাথে আরেকটাকে মিলিয়ে না ফেলা। অবশ্য যুদ্ধ যদি শুরু হয়েই যায়, তাহলে দক্ষিণ এশিয়ার জন্য কোনোভাবেই তা মঙ্গল বয়ে আনবে না। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা গত রোববারই অবশ্য জানিয়েছেন, আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে যাবে না বাংলাদেশ। আর প্রধান উপদেষ্টা বলছেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধ আদৌ কি হবে? সেক্ষেত্রে কতটা সমস্যায় পড়বে দুই দেশ অথবা প্রতিবেশী রাষ্ট্রগুলো, আর কতটা প্রভাব পড়বে বাংলাদেশে? এ নিয়ে আলোচনা চললেও এ মুহূর্তে দিল্লি সরাসরি যুদ্ধে জড়াবে না বলে মনে করছেন ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে যুদ্ধ নয়, বরং পাকিস্তানকে অর্থনৈতিকভাবে চাপে রাখাই ভারতের জন্য মঙ্গলজনক। পেহেলগাম হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকেই উত্তপ্ত দুই চিরবৈরী প্রতিবেশী ভারত পাকিস্তানের সম্পর্ক। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে যুদ্ধ। এমন পরিস্থিতিতে কতটা সমস্যায় পড়তে পারে দুই দেশ ও প্রতিবেশী রাষ্ট্রগুলো, তা নিয়ে চলছে আলোচনা। তবে ভারতীয় আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভারত সরাসরি যুদ্ধে জড়াবে না। আমার মনে হয় না একটা সরাসরি বড় রকমের যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে হবে। আর বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণই নেই, কারণ সহজ অর্থে ভারত একটা টু ফ্রন্ট ওয়ার চাইবে না। তো এখানে ভারত পাকিস্তানের সাথে গোলমাল যদি আরও বাড়ে, ন্যাচারালি ভারত চাইবে যে ইস্টার্ন ফ্রন্টে সব কিছু যাতে ঠান্ডা থাকে। তো বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণই নেই। তারা আরও মনে করেন, সামরিক অভিযান নয়, বরং অর্থনৈতিক চাপে রেখেই পাকিস্তানকে জব্দ করা ভারতের জন্য যুক্তিযুক্ত। জনমত তৈরি করা যায়, অর্থনৈতিক চাপের মধ্যে রাখা যায়। পাকিস্তান অলরেডি অনেক অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে, সেটাকে বাড়ানো যায়। জনমত বলতে যাদের কাছ থেকে পাকিস্তান পয়সা নেয়, টাকা নেয়, লোন নেয়, তাদের মধ্যে এটা করা যে দেখো তোমরা এই ধরনের জিনিসের উপর পাকিস্তান যেটা করে সেটা বিশ্বের এখন কেউই
তার সমর্থন করে না। সুতরাং সেটাকে কত কোণঠাসা করা যায় সেই দেশকে, সেই দিকে দেখা উচিত। এছাড়া গেল কয়েক মাসে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ফাটল আর গভীর করতে চায় না দিল্লি। ফজলুর রহমান যেই কথাটি বলেছিলেন এটি অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশের তরফ থেকে যেন এই ধরনের কোনো মন্তব্য আসাটা কিন্তু একেবারেই খারাপ। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরের ঘটনার রেশ না কাটতেই এবার লালমনিরহাট থেকে এসএসসি পরীক্ষার্থী সহ 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার গাটিয়ার পাড় সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে দুপুরে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে বিএসএফ 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেলে 2 ভারতীয় নাগরিককেও আটক করে গ্রামবাসী। পরে 9.5 ঘণ্টা পর পতাকা বৈঠক করে 2 বাংলাদেশের নাগরিকদের হস্তান্তর করা হয়। শুক্রবার বিকেলে পাটগ্রামের গাটিয়ারপাড় সীমান্তে ঘুরতে যান রিমন ও সাজেদুল নামের 2 বাংলাদেশি। রিমনের বাড়ি পাটগ্রামে ও সাজেদুলের বাড়ি বগুড়ায়। সন্ধ্যায় সীমান্ত লগে একটি চা বাগানে ঘোরার সময় বিএসএফ বাংলাদেশে ঢুকে তাদের আটক করে ভারত নিয়ে যায়। পরে স্বজনরা বিষয়টি বিজিবি ও পুলিশকে জানায়। এখানকার একজন স্থানীয় আর একজন হচ্ছে বগুড়া থেকে বেড়াইতে আসছিল। ওরা ওদের পুকুর পার গেছিল ছবি তুলতে, আর বিএসএফ আসি ওদেরকে তুলে নিয়ে গেছে। তারা একজন স্টুডেন্ট এবং পরীক্ষার্থী, তারা যেন অক্ষত অবস্থায় আমাদেরকে ফিরে দেয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার জানান, 2 বাংলাদেশিকে ফিরিয়ে আনতে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের চেষ্টা করছেন। ওদের বাড়ির পাশেই তো চা বাগান ইন্ডিয়ার একটা পকেট ছিল, গাড়ির ভিটা, ওখানে ঘুরতে ঢুকছিল চা বাগানের ভিতরে, আরামসে নিয়ে চলে গেছে। এখন আলোচনা হচ্ছে বিজিবির মধ্যে, অলরেডি পতাকা বৈঠকের প্রস্তাব দিচ্ছে। এখন যে কোনো সময় একটা আলোচনা হয়ে বসলে ওদের ফেরত পাবে আর কি। শুক্রবার সকালে ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈনে সীমানা পিলারের কাছে ধান কাটতে যান মাসুদ ও এনামুল নামের 2 বাংলাদেশি। সীমানা পার না হলেও দুপুরের দিকে বিএসএফের একটি দল বাংলাদেশে অনুপ্রবেশ করে তাদের আটক করে নিয়ে যায়। ধান কাটার পর ধান মারতে ছিল, ধান মারার সময় বিএসএফ এসে আমাদের ছেলেগুলোকে 2 জনকে ধরছে, বাকি গালা পালাই গেছে। আমরা খুব আতঙ্কে আছি। আমরা চাচ্ছি যে এটা সুষ্ঠু সমাধান, কারণ আমরা বর্ডারে থাকি। এরকম উগ্রভাবে যদি যখন তখন বাঙালি ধরে নিয়ে যায়, এটা খুব আমাদের জন্য ভয়ঙ্কর ব্যাপার। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে ওঠে স্থানীয়রা। একত্রিত হয়ে তারা ধরে নিয়ে আসে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের 2 ভারতীয় নাগরিককে। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তারা ওই মানুষের জমিতে ধান কাটতে গেছে, যাওয়ার পরে ওরা এই যে নোনার মধ্যে ধানটা ছিল, এটা হচ্ছে পানি, উঁচাতে উঠে ধানটা মারতে গেছে। আর বিএসএফ আসে আজকেই দুপুর 12টা 23 মিনিটে আসে, ওদেরকে উঠায় নিয়ে চলে যায়। সীমান্তে 2 পারে পাল্টাপাল্টি এমন ঘটনার জেরে ফের ছড়ায় উত্তেজনা। পরে সন্ধ্যায় পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয় বাংলাদেশি ও 2 ভারতীয়কে। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে রিয়াদ নামে এক কৃষক আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ফসলের ক্ষেতে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য গেলে তার উপর গুলি চালায় বিএসএফ সদস্যরা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। যেসব রাজনৈতিক দল নিজেদের হর্তাকর্তা ভাবছে, সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছে, তাদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক সমাবেশে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। আরও বলেন, দেশের ছাত্র জনতা আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হতে দেবে না। আগামীতে যারা জনপ্রতিনিধি হবেন তারা ভোট কেন্দ্রে গিয়ে সিল মেরে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন যেন না দেখেন, এমন হুঁশিয়ারি দেন তিনি। এদিকে সমাবেশে নুরুল ইসলাম নূর যোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কোন দল যদি ভাবেন আমরা একাই 100, আমরা এইসব নিয়ন্ত্রণ করব, আমরা এইসব হত্যাকর্তা, তাদেরকে বলবো আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন। লড়াকু ছাত্র জনতা আগামীতে এই দেশে কোনো প্রতিবাদ তৈরি হতে দেবে না। মানবিক করিডোর বিষয়ের সিদ্ধান্ত দ্রুত বাতিল করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। বলেন, এই সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের একার নেয়ার ক্ষমতা নেই। সকালে রাজধানীর নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনে পরিচ্ছন্নতা অভিযান ও সৌন্দর্য বর্ধন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 18 নম্বর ওয়ার্ড বিএনপি ও নিউ মার্কেট থানা এই কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশ সীমার মধ্যে কেন করিডোর দিতে হবে মন্তব্য করে ব্যারিস্টার অসীম বলেন, ভারত, চীন ও মিয়ানমারেও জায়গা রয়েছে,
করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসবে সংসদ থেকে, সেখানে নির্বাচিত সংসদ সদস্যরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এ সময় তিনি চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচনের দাবি জানান। অনতিবিলম্বে রোহিঙ্গা সমস্যার সমাধান করে জাতিসংঘ রোহিঙ্গাদেরকে আপনার এখান থেকে নিয়ে যাবেন তাদের দেশে, এটা আমার সরকারের কাছে আহ্বান। এবং যে কোনো ষড়যন্ত্র আপনার চূড়ান্ত পরিণতিতে যাবার আগে এদেশে আমি মনে করি নির্বাচন হওয়া উচিত। জুলাই বিপ্লবে দৃষ্টিশক্তি হারানো রায়হানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বরিশাল শহরে কালীবাড়ি রোড এলাকায় আহত রায়হানের বাসায় যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সাহায্য ও শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় তার চিকিৎসা সম্পর্কিত যাবতীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন। গেল বছরের 4 আগস্ট বরিশালের চৌমাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন রায়হান। গাজীপুরে মব সৃষ্টি করে মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মানববন্ধন করে মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে যায় আন্দোলনকারীরা। পথে মৎস্য ভবন মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয় মিছিলটি। পরে রমনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় রইস উদ্দিন হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন তারা। বলেন, পূর্ব শত্রুতার জেরেই মব সৃষ্টি করে তাকে হত্যা করা হয়। পরে পুলিশের কাছে স্মারকলিপি জমা দিয়ে সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা। ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শোতে এসিআই মোটরসের ফোটন ব্র্যান্ড নতুন সিরিজের ফ্রিজার ভ্যান প্রদর্শন করেছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে এই শোয়ের দ্বিতীয় দিনে এর প্রদর্শন হয়। এ সময় প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ফোটনের 1 থেকে 3 টনেরও ফ্রিজ প্রদর্শন হয় এই আয়োজনে। শো উপলক্ষে ফোটন প্যাভিলিয়ন থেকে যে কোনো পিকআপ ক্রয়ে থাকছে নিশ্চিত উপহার, রেফ্রিজারেটর, স্মার্ট টিভি, স্মার্টফোন। এই সুযোগ থাকছে 3রা মে পর্যন্ত। চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যাচ 94 বিডির ফ্রেন্ড ফেস্টিভ্যাল 2025। সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সংগঠনটির প্রায় 1,500 সদস্য অংশ নেন। আহ্বায়ক সাইফুল ইসলাম আজাদের সভাপতিত্বে সদস্য সচিব মোর্শেদ হোসাইনের উপস্থাপনায় এতে বক্তব্য দেন প্রধান সমন্বয়ক জাহিদুল হাসান, সেলিম উদ্দিন মানিক, আরিফ জামান সহ অনেকে। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তিন দিনের টানা ছুটিতে অফ সিজনেও পর্যটকে মুখরিত সৈকত নগরী কক্সবাজার ও চায়ের ভ্যালি সিলেট। হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলোতে বেড়েছে বুকিং। সমাগম ঘটেছে হাজার হাজার দর্শনার্থীর। কাঙ্ক্ষিত সংখ্যক পর্যটক আসায় খুশি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস ট্যুরিস্ট পুলিশের। অফ সিজন হলেও টানা 3 দিনের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে দেখা মিলছে হাজারো দর্শনার্থীর। পরিবার পরিজন সহ সমুদ্র সৈকত ও বিভিন্ন পর্যটন পয়েন্টগুলোতে অবসর কাটাতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। বিস্তৃত বালিয়াড়িতে ঘোরার পাশাপাশি সাগরের লোনা জলে সমুদ্র স্নানে মেতেছেন তারা। 70 থেকে 80 হাজার মানুষের সমাগম ঘটেছে এখানে। তবে নিরাপত্তা নিয়ে সন্তুষ্টির কথা জানালেও হোটেল ভাড়া এবং খাবারের অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ অনেকের। ভাড়া একটু বেশি যাচ্ছে, তারপরে রাস্তায় ভোগান্তি অনেক হয়েছে, জ্যামজট ছিল, আর সবকিছু মিলে এখানে আসার পরে ভালো লাগছে আর কি। এবার একটু বেশি ভিড়,
ক্রাউডটা একটু বেশি। এরই মধ্যে বুকিং হয়েছে 5.5 শতাধিক হোটেল মোটেলের 60 থেকে 70% কক্ষ। যাদের নন ব্র্যান্ড হোটেল তাদের তো আসলে কোনো নির্ধারিত রুম রেন্ট নাই, তারা ওটাকে সুযোগটাকে কাজে লাগায়। সমুদ্র সৈকতের পাশাপাশি মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝর্ণা, ইনানি ও পারমিজ মার্কেট সহ বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের আনাগোনায় মুখরিত। এদিকে সিলেটের স্পটগুলোতেও ঢল নেমেছে পর্যটকের। চা বাগান, রাতারগুল, জাফলং, সাদা পাথরের মতো জনপ্রিয় স্পটগুলো দেখতে দূর দূরান্ত থেকে এসেছেন হাজারো মানুষ। প্রায় 100% বুকিং হয়ে গেছে হোটেল মোটেল সহ রিসোর্টগুলো। প্রথমত চা বাগান, তারপরে এখান থেকে যাব হচ্ছে ওই যে সাদা পাথর ওখানে, তারপরে রাতারগুল। তো কাকতালীয় ভাবে 3 দিনের ছুটি মেলাতে আমরা সিরাজগঞ্জ থেকে এসেছি এই সিলেটের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি তৎপর প্রশাসন। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। আর্জেন্টিনা এবং চিলির দক্ষিণ উপকূলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় শুক্রবার এই তথ্য জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় আর্জেন্টিনা ও চিলির সমগ্র দক্ষিণ উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ দিয়েছে দেশটির দুটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া সংস্থা। চিলির কর্তৃপক্ষ দেশের দক্ষিণে অবস্থিত ম্যাগেলান প্রণালীর সমগ্র উপকূলীয় অংশে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি জারি করা হচ্ছে সুনামি সতর্কতা। তবে আর্জেন্টিনায় তাৎক্ষণিকভাবে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ এবং কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের করমুক্ত মর্যাদা কেড়ে নেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন বলে জানিয়েছে রয়টার্স। তবে এখন এ পদক্ষেপ নেবেন তা এখনও স্পষ্ট করে জানাননি মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ট্রাম্প প্রশাসনের বেশ কিছু দাবি প্রত্যাখ্যান করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে $2.2 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। চলতি বছরে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই ট্রাম্প গবেষণার জন্য নির্ধারিত সরকারি তহবিল আটকে রাখার হুমকি দিয়ে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো লোকে পুনর্গঠনের জন্য চাপ দেন, যা প্রত্যাখ্যান করে হার্ভার্ড। এরপর থেকেই হার্ভার্ডের ওপর একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্টের আবেদন জমা ও বায়োমেট্রিক দিয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম, নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই মধ্যে এই কাভালরি এফসি তারকাকে বাংলাদেশের হয়ে খেলার অনাপত্তিপত্র দিয়েছে কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন। এখন শুধু অপেক্ষা পাসপোর্ট ও ফিফার অনুমোদনের। সোমের পাসপোর্টের বাকি কাজগুলো এগিয়ে রেখেছে বাফুফে। তার পাসপোর্টের অনলাইন আবেদন আগেই জমা দেওয়া হয়েছে কানাডায় বাংলাদেশে কনস্যুলেটে। সময় মতো পাসপোর্ট হাতে পেয়ে যাবার আশা বাফুফের। তবে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ফিফার অনুমোদন। ফিফার নির্দিষ্ট ওয়েবসাইটে বিভিন্ন দলিল জমা দেওয়ার পর অনুমতির অপেক্ষা করতে হবে বাফুফেকে। চলছে জনপ্রিয় মোবাইল গেম পাবজি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এর মাঝে হয়ে গেল গেমারদের মিটআপ, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। পাশাপাশি দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটাররাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আয়োজনে উপস্থিত ছিলেন 200-রও বেশি ইনফ্লুয়েন্সার, যেখানে দেশের পাবজি মোবাইল কমিউনিটি ইনফ্লুয়েন্সারদের মধ্যে ছিলেন অ্যাপোলো গেমিং, টিআর, ফিনিক্স, ওপির মতো জনপ্রিয় তারকারা। আয়োজনে পারফর্ম করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাসা। দেশের স্পোর্টস সেক্টরকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামাল ভুঁইয়া। যেটা অনেকে জানে না, সেটা হচ্ছে ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার মোড। ইউ ডোন্ট নিড টু বি এ ক্রিয়েটর, ইউ জাস্ট নিড টু হ্যাভ এ মাইন্ডসেট। এন্ড পুরো সাউথ এশিয়া। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।